পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার মামলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় বৃহস্পতিবার বর্ধমান আদালতে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বর্ধমান শহরের উল্লাসমোড় থেকে মিছিল করে বর্ধমান আদালতে নিয়ে আসেন দলীয় সমর্থকরা। তার আগে থেকে পুলিশ লাইনে রাখাল পীরতলা এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল, সেখান থেকে সব গাড়ি পাস হয়ে যায়। তারপরে বর্ধমানের কার্জন গেট এলাকায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়, যদিও কোর্ট চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এদিন। উল্লেখ্য, এই মামলায় বিজেপির রাজ্য সভাপতিকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করে আদালত। যদিও এদিন বর্ধমান কোর্টের দিলীপ ঘোষের আইনজীবী কমল দত্ত বলেন, 2019 সালের 4 নভেম্বর রায়না থানার শেহারাবাজারে সিকে ইনস্টিটিউশন মাঠে বিজেপির সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু বলেন, দাবিদারি না করলে পুলিশের চাকরি মেলে না, টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না, প্রমোশনের জন্য টাকা দিতে হয়, এসপি থেকে ওসি পর্যন্ত সবাইকে টাকা তুলতে হয়, সেই টাকার বান্ডিল কালীঘাট পর্যন্ত যায়। এই ধরনের আরও কিছু মন্তব্য করেন তিনি। ঘটনার বিষয়ে শেহারাবাজার ফাঁড়ির এক পুলিশকর্মী অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, এই ধরনের মন্তব্যের ফলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সাধারণ মানুষের কাছে পুলিশের সম্পর্কে ঘৃণা তৈরি হয়েছে। ঘটনার পর মানুষ পুলিশ সম্পর্কে খারাপ মন্তব্য করছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 153, 504 ও 505-এর এক ধারায় মামলা রুজু হয়। তদন্ত সম্পূর্ণ করে এবছরের 28 ফেব্রুয়ারি চার্জশিট পেশ করে শেহারাবাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ উত্তাল সামন্ত। বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন সিজিএম আদালত। রায়না একটি জনসভা ছিল, সেখানে আমি বক্তব্য রাখতে গিয়ে পুলিশ ডিপার্টমেন্ট যে দুরবস্থা আজকে, সেখানে ঘুষ চলছে, সামাজিক এবং প্রশাসনিক পরিস্থিতি লোককে বোঝাবার জন্য এই কথা বলেছিলাম, যেটা বাস্তব পরিস্থিতি সবাই জানেন। সেই জন্য আমার বিরুদ্ধে একজন অভিযোগ করেছেন নাকি পুলিশের মানহানি হয়েছে, তার জন্য আমাকে কোর্টে ডাকা হয়েছিল। আমি আজকে কোর্টে অ্যাপিয়ার হলাম, জজ সাহেবের সামনে উপস্থিত ছিলাম, এটুকুই আমার দায়িত্ব ছিল। আর সেই জন্যই আজকে বর্ধমানে আসা। আপনি কি মনে করেন যে যা বলেছিলেন সেই পরিস্থিতির অবস্থা এখনো চলছে? তার চেয়েও খারাপ অবস্থা হয়েছে। আজকে তো পুলিশকে ডিএ ছাড়া পে স্লিপে সই করতে হচ্ছে, ডিএ না দিয়ে ডিএ স্বীকার করতে হচ্ছে। আর এমন কোনো খালি পুলিশ নয়, শিক্ষা বিভাগে, স্কুল কলেজে ভর্তি থেকে আরম্ভ করে চাকরিতে ভর্তি, সব জায়গায় আজকে পয়সা নেওয়া হচ্ছে। এটা ওপেন হয়ে গেছে, তার জন্য বহু লোকের নামে কেসও হয়েছে। তো এই যে সামাজিক পরিস্থিতি এবং এখানকার প্রশাসনিক দুরবস্থা, এটা লোককে জানাবার দরকার আছে। সেই জন্য আর এই সরকার থাকলে এটার পরিবর্তন হবে না। আপনারা আগেও কয়েক বছর থেকে দেখছেন, এই সরকার যবে থেকে এসছে পশ্চিমবাংলায় জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, বোম বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, বাইরের থেকে বিস্ফোরক আসছে, বাইরের থেকে উগ্রপন্থী আসে। মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে উগ্রপন্থী ধরা পড়েছে, তাদের কানেকশন পাওয়া গেছে সিমি জামাত আল কায়দার। মালদা এর আগেও একটা টোটোতে বিস্ফোরণ হয়েছিল, উড়ে গেছিল সব। আর মুর্শিদাবাদ থেকে আর মালদা, আপনাদের বর্ধমানে আর এদিকে বীরভূমে কোন জেলায় বিস্ফোরণ হয়নি? এই সরকারের প্রশাসনের উপরে কোনো কন্ট্রোল নেই। এরা কেবল বিরোধীদের আটকাতে, বিজেপিকে আটকাতে ব্যস্ত। এদিকে দেশদ্রোহীরা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের গড় হয়ে গেছে, এখান থেকে সারা ভারতবর্ষে গিয়ে উৎপাত করছে। এই সরকার ভোট ব্যাংকের জন্য কাউকে কিছু বলছে না। আমরা বহুবার বলেছি এবং বিভিন্ন বিষয়ে সিবিআই, এনআইএ, ইডি তদন্ত শুরু করেছে। যারা মাথা তাদের ধরতে আরম্ভ করেছে, কান টানছে, মাথা আসবে, সবে কাজ শুরু হয়েছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ চায় না, সিআইডিও চায় না এর সত্য সামনে আসুক, তারা জিনিসটাকে কঠিন করে দিচ্ছে। সেই জন্য কেন্দ্রীয় এজেন্সি ছাড়া এখানকার সত্য সামনে আসবে না। হ্যাঁ, জামিন পেয়ে গেছি, এই কেস চলবে, এরপরে হয়তো বারাসাত কোর্টে যেতে হবে। না, আমাদের সঙ্গে সেরকম কোনো কথা হয়নি। না, আগামী 12 তারিখ 30 ডিসেম্বর বলেছেন, কিন্তু সরকার যেহেতু এখানে জনপ্রতিনিধিদের জন্য আলাদা কোর্ট করেছেন একটা বারাসাতে,
আমার মনে হয় সম্ভবত ওখানে কোর্টের কেস পাঠিয়ে দেওয়া হয়, একবার হিয়ারিং হয়ে গেলে সব কোর্ট ওখানে কেস চলে আসে, এক জায়গায় হিয়ারিং হয়। আমরা চেষ্টা করবো ওখানে যাতে কোর্ট কেস চলে যায়। গোটা রাজ্যে তো আপনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এই প্রথম বোধহয় জামিন নিতে হলো আদালতে এসে। না না, সব জায়গায় আমি গিয়ে জামিন নিই, যখন কোর্ট নির্দেশ দেন, কোর্টে ডাক হয়, অনেক জায়গায় আমার নামে ওয়ারেন্টও বেরিয়ে যায়, তো সেখানে আমি গিয়ে কোর্টের সামনে নতমস্তকে আর জামিন নিই আমাদের পদ্ধতি অনুযায়ী। প্রশাসনিক যে এবং আইনি ব্যবস্থা সেটা আমরা মানি, সেই জন্য আমি এফআইআর হয়েছি, বাকি চলতে থাকবে। রবীন্দ্র সরোবর নিয়ে যেটা ঘটনা যাচ্ছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বন্ধ করার জন্য ছট পুজো, কেএমডিএ সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট আজকে হাইকোর্টের রায় বহাল রেখেছেন, কি বলবেন? না দেখুন, এই ধরনের যে জলাশয়গুলো আছে তার স্বচ্ছতা দরকার আছে। আপনারা জানেন আমাদের শহরে গ্রামে বহু পুকুর ছিল, প্লাস্টিক পড়ে সব পুকুর নষ্ট হয়ে গেছে, জল ব্যবহার করা যায় না। সেই জন্য এটা মাথায় রাখতে হবে যাতে জল দূষণ না হয়, সেই জন্য পুজো হওয়ার দরকার আছে, শ্রদ্ধা ভক্তি আছে লোকের। সরকারের বিকল্প ব্যবস্থা করা উচিত, এবং যদি কোনো জায়গায় ব্যবহার করতে দেওয়া হয় সেটাকে স্বচ্ছতা আনার দরকার আছে। যেভাবে গঙ্গায় আজকে বিসর্জন হয় মূর্তির, তার পরিচ্ছন্নতার কথা ভাবা হচ্ছে, ঠিক সেরকম জলাশয়ের পরিচ্ছন্নতা থাকুক, কিন্তু সঙ্গে সঙ্গে যাতে উৎসব আর পূজার হয়, আয়োজন হয়, তার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা করা উচিত। শুভেন্দু অধিকারী কি আপনার সাথে যোগাযোগ না। রাখবেন? ঠিক আছে, হেলমেট ছাড়া আজকে আপনার বাইকে মানে প্রচুর মিছিলে লোক এসেছে। বর্তমানে কি হেলমেট ছাড়া কেউ বাইক চালায় না? আপনারাও তো চালান, সেই জন্য সরকার দেখা উচিত। অ্যাকচুয়ালি দেখুন, এখানে একটা কেস হয়েছিল, এই কেসের কাগজটা করি, এখানটা 2019 সালে রায়নাথ আন্ডারে সিকে ইনস্টিটিউশন নামে একটা মাঠে বিজেপির একটা সভা হয়েছিল, সমাবেশ হয়েছিল, পাবলিক সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে দিলীপবাবু একটা বক্তৃতা রেখেছিলেন। সেই বক্তৃতা কয়েকটি কথা, মানে যেটা ওই মানুষের এই মুহূর্তে চাকরি বাকরির যে সমস্যা, সেই সমস্যাতে বাস্তব ক্ষেত্রে দেখা গেছে বহু লোককে অনেক কিছু করতে হয়, এই বিষয়ে উনি হয়তো কোনো বক্তব্য রেখেছিলেন। সেইটাকেই বেস করে জনৈক ওই অঞ্চলেরই এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে প্রভাত নায়েক, উনি একটা কমপ্লেন জমা দিয়েছিলেন। সেই কমপ্লেনটার ওপর বেস করে যে একটা কেস রায়না থানা স্টার্ট করেছিল, আন্ডার সেকশন 153, 504, 505 সাবসেকশন 1 আইপিসিতে একটা কেস স্টার্ট করেছিলেন। কেসের অ্যালিগেশনটা কি? অ্যালিগেশনটা হচ্ছে যে ওনার বক্তব্যে নাকি সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বা কোনো সাধারণ মানুষের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া। এখন দেখুন, প্রশ্নটা হচ্ছে, আমরা প্রতিনিয়তই দেখে চলেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক নেতারা এমন কিছু বক্তব্য রাখছেন যে বক্তব্যগুলো সাধারণ মানুষ ভীষণ রকমভাবে ধিকৃত করছে। বহু আগেই আপনারা দেখেছেন যে তথাকথিত বেশ কিছু নেতা সাধারণ মানুষের সম্বন্ধে কী ধরনের উক্তি করেছেন। কাউকে বলছেন ঢাকায় চারাম চারাম করে মারবো, কাউকে বলছে গুড় বাতাসা দিয়ে মারা হবে, কোথাও বলছে সাপেদের মতো পায়ে কুচলে করে মেরে দাও, কোথাও বলা হচ্ছে যে ওদের সঙ্গে বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না, কাউকে বলা হচ্ছে যে ওদের রাস্তাঘাটে দেখলে কথা বলবেন না। তো এতে কি সামাজিক কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি? সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়নি? কই, তখন তো তাদের বিরুদ্ধে কেস হয়নি। তাহলে প্রশাসন কি নিরপেক্ষ নয়? আমরা চাই প্রশাসন যখন কেস করতে নেমেছেন কোনো একটা এই ধরনের কোনো কমেন্টের ওপরে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসন যেন সেম স্কেলে সেমভাবে এই অ্যাকশান নেন। পার্টিকুলার কোনো একটা লোকের বিরুদ্ধে, কোনো একটা পার্টির বিরুদ্ধে যদি এরকম করা হয়, তাহলে কি মনে হবে? সাধারণ মানুষের তো প্রশাসনের সম্বন্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। তখন তারা হয়তো ভাববে যে কই, আরেকজন যখন বলছে তার এগেনস্টে কোনো অ্যাকশান হচ্ছে না। তো এই বিষয়গুলো আমরা বলবো, প্রত্যেকেই বলবো সংযত থাকতে, এবং প্রশাসনকেও আমরা রিকোয়েস্ট করব যে আপনারা নিরপেক্ষভাবে এইগুলোর অ্যাকশান নিন, এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা নেতা কাউকে না দেখে যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশান পরবর্তীকালে সবার বিরুদ্ধে, সে যে পার্টিরই হোক, তার বিরুদ্ধে যেন অ্যাকশান নেওয়া হয়। তাহলে আমাদের প্রশাসন সম্বন্ধে একটা নিরপেক্ষতার বিষয় বা মনের মধ্যে একটা শ্রদ্ধার ভাব জাগবে। আজকে দিলীপবাবুর এগেনস্টে যে কেসটা হয়েছিল সেটা চার্জশিট হয়ে গেছে, সারেন্ডার করেছিলাম আমরা, এবং আমাদের মাননীয় সিজিএম সাহেব
ওনাকে 2000 টাকার বন্ডে জামিন দিয়েছে। ডেট হয়েছে 30/12/2020।